হয়। আমরা তো আইনের বুকের ভিতরে পেটের মধ্যে আমরা বাস করি। এটাই বুঝাইতে চাইছে যে এই আসিফ নজরুল সাহেব আইন মন্ত্রণালয় তার অধীনে, দ্যাট মিনস এরা যা করে তারা পার পেয়ে যাবে। আর এগুলা কোনো ব্যাপারই না, আসিফ নজরুল সাহেব খোঁচা দিবে, এইসব সব আদেশ বাতিল হয়ে যাবে। শেখ হাসিনা শান্তি নাই। শেখ হাসিনা থাকলে তো এত অন্যায় অবিচার হয় নাই। এখন প্রত্যেকটা ঘরে ঘরে সমাজে হাতে ঘাটে মাঠে সবখানে এত অন্যায়। আমরা এই স্বৈরাচারের হাত থেকে বাঁচতে চাই। প্লিজ দেশবাসী যে যেখানে আছে। যে বোনটির আপনারা কান্না শুনলেন, এটি হচ্ছে তার বাবাকে নৃশংসভাবে কোপায় এই বাপ বেটা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সেই সম্পূর্ণ ভিডিওটি। তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। প্রিয় দর্শক, ভাইয়ের পড়াশোনা, বোনের বিয়ে, বাবা মায়ের চিকিৎসা, সংসারের এক বিশাল বোঝা মাথায় নিয়ে বিয়ের কথা ভাববার সময় কই। এরই মাঝে মাথার চুলে পাক ধরেছে, বয়স 40 ছুঁই ছুঁই। দর্শক, বলছিলাম একজন প্রবাসীর কথা। জীবনের সোনালী সময় থেকে গোধূলি পর্যন্ত যার প্রবাস নামক কারাগারে কাটে। নিজের পরিবার, স্ত্রী সন্তানের পাশাপাশি এই রাষ্ট্র যার রক্ত আর ঘামের উপর দাঁড়িয়ে আছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ওপরতলার মানুষের দুর্নীতি, লুটপাট আর টাকা পাচারের খবরে ভরা পত্রিকার পরের পাতার স্বস্তির খবরটাও সেই প্রবাসীদের অর্জন। রেমিটেন্স থেকে রিজার্ভ পুরোটাই প্রবাসীদের। তারপরও তাদের গলা কাটার মহাযজ্ঞ চলছে। ক্রাইম এডিশনের এই পর্বে মালয়েশিয়া প্রবাসীদেরকে কিভাবে নিঃশেষ করার বন্দোবস্ত চলছে তার ভয়াবহ চিত্র তুলে ধরা হবে। সাথে আছি আমি, আব্দুল্লাহ শেখ। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। অনেক উপদেষ্টা তাদের নিজেদের আকের গুছিয়েছে অথবা গণঅভ্যুত্থানের সাথে বিট্রে করেছে। যে গাদ্দার উপদেষ্টাদের কথা আপনি বলছেন, অনতিবিলম্বে তাদের নাম জাতির সামনে আপনাকে প্রকাশ করতে হবে। কোথায় সেফ এক্সিট নিবে? পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। সেফ এক্সিট নিয়ে নানা কথাবার্তা হচ্ছে। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। আমরা তো নিজেরা সেফ এক্সিট চাচ্ছি না, অর্থাৎ আমি এই দেশেই থাকবো। আমার ছেলে মেয়ে সবই দেশে, উনি যেহেতু নাম বলেননি, এটা আমার মানে শোভন হবে না এটা নিয়ে। উপদেষ্টাদের অনেকের বিরুদ্ধে যখন দুর্নীতি, সেফ এক্সিট আর টাকা পাচারের অভিযোগ উঠছে, তখন প্রবাসীরা প্রতিদিনই নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে যাচ্ছেন। চলতি অর্থ বছরের মাত্র 4 মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 1,24,322 কোটি টাকা, যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। স্বৈরাচার হাসিনা সরকারের রেখে যাওয়া $16 বিলিয়ন তলানিতে থাকা রিজার্ভ 1 বছরে এসে দাঁড়িয়েছে 32 বিলিয়নে। বলা চলে একমাত্র প্রবাসীদের কারণেই টিকে আছে এদেশের অর্থনীতি। তারপরেও এই প্রবাসীরাই যেন সবচেয়ে প্রয়োজনীয় বস্তু। আজকে বলতেছে যে প্রবাসীর জন্য আমরা এটা করতেছি ওইটা করতেছি, কিন্তু আসলে কি ওইটা হইতেছে না, কোনোটাই হইতেছে না। আমরা একটু ফ্যাসিলিটি পাই নাই। প্রবাসী মন্ত্রণালয় বলেন না যাই বলেন, এখন পর্যন্ত আমি কোনো হয়নি। যেখানে যাই ভোগান্তেই চেকিং ফেকিং এর নামে অনেক হয়রানি করা হয়। তাদেরকে সরাসরি সহযোগিতা তো দূরের কথা, প্রতিটি পদে পদে তৈরি করা হয় প্রতিবন্ধকতা। পাসপোর্ট থেকে শুরু করে সবখানে গলা কাটা হয় প্রবাসীদেরকে। এমনকি বিদেশ থেকে দেশে ফেরার পরেও বিমানবন্দর থেকে তাদের সর্বস্ব চুরি করার দৃশ্য মাঝে মধ্যেই দেখা যায়। প্রায় মানুষে আপনার বিটপিস পাইতেছে না, কাইটে ফেলাইছে। আপনার কেউ স্বর্ণ লয়ে গেছে, কাইটা অনেক কিছু লয়ে গেছে। দেশের বাইরে থাকলে একটা কষ্ট কি, আত্মীয় স্বজন প্রিয়জন কেউ মারা গেলে এটা দেখতে পারে না। এখন আমরা মালয়েশিয়া যাইতেছি, মালয়েশিয়া গেলে আমরা যখন বাড়িয়ে যাবার পরে বিমানতে নামার পরে ইমিগ্রেশন ক্রস করার পরে আমাদের ব্যাগ আমাদের সামনে। বাংলাদেশে আমাকে লং টাইম
জার্নি করতে হয়, লং টাইমের পরেই মনে করেন ব্যাগ পাওয়া যায় আর কি। পাসপোর্ট করা থেকে শুরু করে দেশে ফিরে আসা পর্যন্ত সবখানে শুধু বঞ্চনা আর প্রতারণা যেন প্রবাসীদের নিয়তি। এভাবেই কেটেছে গেল 54 বছর। সরকার আসে, সরকার যায়, কিন্তু প্রবাসীদের চিন্তা কেউ করেনি। কষ্ট হইতে আছে অনেক, সফলতা হইতে গেলে কষ্ট করতে হবে সবার সাথে। ফ্যামিলি ছাড়া তো যাচ্ছে, অবশ্যই একটু কষ্ট তো হবেই। যাই হোক, ফ্যামিলির জন্য তো যাইতে তো হবেই, ঠিক আছে আর কি, ফ্যামিলি তো দেখতে হবে, তাই না? 5 আগস্ট স্বৈরাচারের পতনের পর প্রবাসীরা স্বপ্ন দেখেছিল ভাগ্য বদলের, কারণ প্রবাসীদের মন্ত্রণালয়টি এমন একজনকে দেয়া হয়েছিল যিনি আল্লাহর কাছে জীবনে একটিবার সুযোগ চেয়েছিলেন মানুষের জন্য কিছু করবার। হায় আল্লাহ, আমার খালি আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। প্রিয় দর্শক, আসিফ নজরুল সেই সুযোগ পেয়েছেন, কিন্তু সুযোগ পাবার পর যা করেছেন চলুন তার কিছুটা দেখে আসা যাক। আসিফ নজরুল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশের ফ্লাইটের ভাড়া অতীতের যে কোনো সময়ের চেয়ে দ্বিগুণ বেড়েছে। নতুন করে খোলেনি কোনো শ্রম বাজার, তার উপর একের পর এক বিভিন্ন দেশে শ্রমিক রপ্তানি কমতে শুরু করেছে। অনেকেই মনে করে থাকেন বাংলাদেশের শ্রমিক রপ্তানি হুমকির মুখে ফেলে পার্শ্ববর্তী দেশ ভারতকে সুযোগ করে দিতেই কৌশলে বাংলাদেশের শ্রমবাজার ধ্বংস করে দেয়া হচ্ছে। সেই ষড়যন্ত্রের প্রথম ধাপ শুরু হয়েছে মালয়েশিয়া থেকে। আমার পাশের নেইবার কান্ট্রিগুলি, আপনি ইন্ডিয়া দেখেন, নেপাল দেখেন। নেপাল, ইন্ডিয়াতে কোনো বহিরগণ ক্লিয়ারেন্সই নাই। আজকে নেপালে সেই 7 দিনে লোক পাঠিয়ে দিচ্ছে, আমি 3 মাসে লোক পাঠাতে পারছি না। সঙ্গত কারণে এমপ্লয়ার কিন্তু আমার বিরুদ্ধে খেপে যাচ্ছে, আমার চুক্তি ক্যান্সেল করতেছে। তো সামগ্রিক প্রেক্ষাপটে আমরা এই মন্ত্রণালয়কে আমরা সন্দেহের চোখে রাখছি। এখন আমাদের দেওয়ালে পিঠ ঠেকা বলতে গেলে, মানে আমাদের চতুর্দিক থেকে আমাদেরকে এক ধরনের প্রতিরোধ করা হয়েছে এই মার্কেটকে। মালয়েশিয়াতে প্রথম শ্রমিক রপ্তানি শুরু হয় 1992 সালে খালেদা জিয়ার সরকার ক্ষমতায় থাকাকালীন। এরপর থেকে জ্যামিতিক হারে শ্রমিক রপ্তানি বেড়েছে দেশটিতে। মালয়েশিয়ায় বর্তমানে বাংলাদেশের প্রায় 15 লাখ শ্রমিক কর্মরত আছেন। বাংলাদেশ সহ 14টি দেশ থেকে অনলাইন পদ্ধতি FWCMS এর মাধ্যমে শ্রমিক নেয় মালয়েশিয়া, যা পরিচালনা করে মালয়েশিয়ান আইটি কোম্পানি ওয়েস্টিনেইট। ওয়েস্টিনেইটের মালিক বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ান নাগরিক নূর আমিন ওরফে দাতশ্রী আমিন। এই অনলাইন পদ্ধতির মাধ্যমেই সিন্ডিকেট গড়ে তোলে দাতশ্রী আমিন। তার সহযোগী হিসেবে কাজ করেছে বাইরার সাবেক মহাসচিব ও ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মালিক রুহুল আমিন স্বপন। বাকি যে 14 সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শকের ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।